জি প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভ অপরাহ্ন। জেলা প্রশাসন চট্টগ্রাম আয়োজিত করোনাকালীন অনলাইন শ্রেণী কার্যক্রমের আজকের এই ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুল আজম, সহকারী শিক্ষক, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ এবং নিরাপদেই আছো। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব তোমাদের বাংলা বিষয়ের ব্যাকরণ অংশের চতুর্থ পরিচ্ছেদের শব্দ ও পদ শিরোনামের অধীন শব্দ ও পদ এবং লিঙ্গান্তরের নিয়ম। আশা করি তোমরা সবাই বই খাতা কলম নিয়ে মনোযোগ সহকারে স্ক্রিনের সামনে প্রস্তুত আছো। কি বলো, সবাই প্রস্তুত আছো তো? Yes, sir. আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা বিষয়বস্তুতে যাই। প্রথমে দেখি শব্দ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কি মনে আছে আমার প্রথম ক্লাসে অর্থাৎ দ্বিতীয় পরিচ্ছেদের ধ্বনি বিষয়ে আমরা কি জেনেছিলাম, বলতে পারো? ধ্বনি। হ্যাঁ, ধ্বনির ব্যাপারে আমরা জেনেছিলাম যে ধ্বনির সাথে সাধারণত অর্থের সংশ্লিষ্টতা থাকে না, ঠিক আছে না? Yes, sir. আচ্ছা, এটা জেনেছিলাম। আবার তোমাদের একেবারে প্রথম ক্লাসে ভাষার প্রাণ বিষয়ে তোমরা কি জেনেছিলে, বলতে পারো? যে সেখানে তোমরা জেনেছিলে অর্থপূর্ণ ধ্বনিই হলো ভাষার প্রাণ, ঠিক না? তাহলে এখন ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে বলা হলো ধ্বনির সাথে সাধারণত অর্থের সংশ্লিষ্টতা থাকে না, আবার অন্যদিকে বলা হলো অর্থপূর্ণ ধ্বনিই হচ্ছে ভাষার প্রাণ। তাহলে ব্যাপারটা ভেরি কনফিউজিং, তাই না? ব্যাপারটা এখন এরকমই দাঁড়িয়েছে। মানে এটা কি বলে যে ধ্বনির সাথে অর্থের সংশ্লিষ্টতা নাই, আবার অর্থপূর্ণ ধ্বনি হচ্ছে ভাষার প্রাণ। এটা ভেরি ভেরি কনফিউজিং। তো ভাষার এই ধ্বনিগুলো কখন অর্থপূর্ণ হয় এ ব্যাপারে কি তোমরা কিছু বলতে পারো? আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, শোনো। আসলে ধ্বনিগুলো পৃথক পৃথক ভাবে কোনো অর্থ বহন করে না, অর্থাৎ আলাদা আলাদা ভাবে ধ্বনিগুলোর কোনো অর্থ থাকে না। কিন্তু একাধিক ধ্বনি যখন একসাথে মিলিত হয় তখন তা বিশেষ বিশেষ অর্থ প্রকাশ করতে পারে। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, এইভাবে একাধিক ধ্বনির সম্মিলনে কোনো বিশেষ বা কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করলে তাকে, অর্থাৎ সেই ধ্বনিগুচ্ছকেই শব্দ বলে। অর্থাৎ ধ্বনিগুলোর নিজস্ব কোনো অর্থ নেই, বাট কয়েকটা ধ্বনি একত্রে বসে বিশেষ বিশেষ অর্থ প্রকাশ করতে পারে, আর তখনই ওই ধ্বনিগুচ্ছকে শব্দ বলে। আচ্ছা, একটা উদাহরণ দেখো। ক, ল, ম, এই তিনটা ধ্বনি, এগুলোর আলাদা আলাদা ভাবে তুমি ক দিয়ে কিছু বুঝবে না, ল দিয়েও কিছু হবে না, ম দিয়েও কিছু হবে না। কিন্তু এই তিনটা ধ্বনি যখন ক যোগ ল যোগ ম এইভাবে আমরা একত্রে জুড়ে দিই তখন ধ্বনিগুচ্ছটি কি হয়? কলম। আর এই কলম ধ্বনিগুচ্ছটির দ্বারা একটা লেখার উপকরণকে বুঝায়, তোমরা দেখতে পাচ্ছ চিত্রে। আর এই জন্য কলম একটি শব্দ, যেহেতু কলম ধ্বনিগুচ্ছ দিয়ে একটা বিশেষ অর্থ প্রকাশ করছে। মনে রাখবে, কোনো ধ্বনিগুচ্ছ যদি বিশেষ কোনো অর্থ প্রকাশ না করে তাহলে তাকে শব্দ বলা যাবে না। যেমন উপরে যে তিনটা ধ্বনি দিয়ে আমরা একটা শব্দ বানালাম, শব্দ হলো, সে একই ধ্বনি তিনটিকে যদি আমরা ম যোগ ক যোগ ল এইভাবে সাজিয়ে লিখি তাহলে ধ্বনিগুচ্ছটি কি হয়? মকল। এই মকল দিয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে না, আমরা কিছুই বুঝি না। সুতরাং এটা কোনো শব্দ নয়। একাধিক ধ্বনি কেবল একসাথে বসলেই হবে না, শব্দ হতে হলে তার কি থাকতে হবে? অর্থ থাকতে হবে। আর এই কারণে বলা হয় কি, অর্থ হলো শব্দের প্রাণ
ব্যাপারটা কি বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. Yes, sir. এখন আসো পদ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ ধরে শব্দ সম্পর্কে জানলাম। কি জানলাম? আমরা জানলাম যে শব্দ বিশেষ অর্থ প্রকাশ করে, অর্থাৎ আমরা শব্দের সাহায্যে বিশেষ বিশেষ অর্থ অথবা ভাব প্রকাশ করতে পারি। এখন পদ সম্পর্কে জানতে হলে আমাদের আরো দুইটি বিষয়, যথা বাক্য ও বিভক্তি বুঝতে হবে, তারপরে আমরা পদ সম্পর্কে জানতে পারব। তো শব্দ দিয়ে তো আমরা বিশেষ বিশেষ ভাব বা অর্থ প্রকাশ করতে পারি। এখন আমরা দেখব কিভাবে এই শব্দগুলো ব্যবহার করে মনের বিস্তৃত বা সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায়। ধরো তিনটি শব্দ, আমি, বাজার, যাই। এই শব্দ তিনটি পরপর জুড়ে দিলে কি হয়? আমি বাজার যাই। এই অবস্থায় এই শব্দ তিনটি আলাদা আলাদা অর্থ দিচ্ছে ঠিকই, কিন্তু সম্মিলিতভাবে সুসংবদ্ধ বা সম্পূর্ণ কোনো অর্থ পরিষ্কারভাবে প্রকাশ করছে না। কোথায় জানি একটু সমস্যা আছে। কিন্তু যদি এভাবে লিখি যে আমি বাজারে যাই, তাহলে মনের একটি ভাব পুরোপুরি প্রকাশ পায়। এইভাবে কতগুলো শব্দ একত্রে বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে বাক্য বলে। তাহলে আমরা বাক্য সম্পর্কে জানলাম কি? কতগুলো শব্দ একত্রে বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করলে তাকে বাক্য বলে। এখন বলো তো দেখি, যে শব্দগুচ্ছ দ্বারা একবার মনের ভাব প্রকাশ করা সম্ভব হলো না, আবার সেটা সম্ভব হলো, তাহলে কিভাবে সম্ভব হলো? তোমরা কি কেউ কিছু বলতে পারো? বিভক্তি দিয়ে। রাইট, ভেরি গুড। এটা সম্ভব হয়েছে বাজার শব্দের সাথে, হ্যাঁ, বাজার শব্দের সাথে একটি বর্ণ এ যুক্ত হওয়ার কারণে। এই বর্ণগুলোর কাজ হচ্ছে, এই জাতীয় বর্ণগুলোর কাজ হচ্ছে অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে বাক্যকে অর্থ প্রকাশে সাহায্য করা। আর এই জাতীয় বর্ণগুলোকে বলা হয় বিভক্তি। এই বিভক্তি সম্ভব করেছে সম্পূর্ণ অর্থ প্রকাশ করার। এখন আমরা পদের সংজ্ঞায় আসতে পারি। যেহেতু আমরা বিভক্তি চিনেছি এবং বাক্য চিনেছি, এখন পদ হচ্ছে কি? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পদ বলে। অর্থাৎ যদি কোনো শব্দ বাক্যে ব্যবহৃত হয় তাহলে তাকে পদ বলা যাবে। অথবা আরেকটা সংজ্ঞা আছে, বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। এটার অর্থ হচ্ছে কোনো শব্দ বাক্যে ব্যবহৃত হোক বা না হোক, যদি কোনো শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত থাকে তাহলে তাকে পদ বলা যাবে। এটা দেখো নিচের চিত্রটাতে, পদ হতে হলে হয় বিভক্তি যুক্ত হতে হবে অথবা বাক্যে ব্যবহৃত হতে হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করো, বাক্যে ব্যবহৃত অনেক শব্দে এই অতিরিক্ত বর্ণ তথা বিভক্তি যেটাকে আমরা বললাম সেটা দেখা যায় না। তোমরা নিশ্চয়ই খেয়াল করবে, বাক্যে ব্যবহৃত অনেক শব্দের সাথে এই বিভক্তি চিহ্ন থাকে না। তাহলে পদ কিভাবে হলো? হ্যাঁ, যেখানে বিভক্তি চিহ্ন দেখা যায় না সেখানে শূন্য বিভক্তি আছে বলে ধরে নেওয়া হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে তোমরা বলবে কি এখানে বিভক্তি কোথায়, পদ কিভাবে হলো? এখন আসো পদের প্রকারভেদ। পদ 5 প্রকার, যথা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়াপদ। আমরা শব্দ সম্পর্কেও জানলাম, পদ সম্পর্কেও জানলাম। এখন তোমাদের জন্য একটা একক কাজ সেট করেছি। কাজটি হচ্ছে, এখানে কয়েকটা শব্দ ও পদ দেওয়া আছে, তোমাদেরকে বেছে নিতে হবে কোনটা শব্দ আর কোনটা পদ। মাসুম, মাসুমকে, সে, তার, আকাশ। দেখি তোমরা বলো তো, মাসুম এটা পদ না শব্দ? শব্দ। শব্দ। হ্যাঁ, কারণ এটার সাথে কোনো বিভক্তি নেই। তাহলে মাসুমকে এটা কি হবে? পদ। অবশ্যই পদ। ভেরি গুড।
হ্যাঁ, মাসুম মূল শব্দের সাথে একটা বিভক্তি কে যুক্ত আছে। কে। সে, জি, সে, এটা পদ না শব্দ? শব্দ। শব্দ। তার পদ। আচ্ছা, এটা কিভাবে পদ বলতে পারবে? তার, এটা হয়েছে, আমি বলছি, সে যোগ র এর, র অথবা এর হয়েছে তার। এটা উপরে ক্লাসে গেলে বিস্তারিত জানবে। আকাশ, এটাও একটা শব্দ। তাহলে আমি উত্তরগুলো দিয়ে দিলাম এখানে, তোমরা পরবর্তীতে আবারও মিলিয়ে নেবে কোনটা কি। এখন আমরা লিঙ্গ বিষয়ে জানবো। লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা লক্ষণ, এটা তোমাদের পাঠ্য বইয়ে আছে। বাংলা ভাষায় ব্যবহৃত শব্দগুলোর মধ্যে অনেকগুলোর দ্বারা পুরুষ জাতি, অনেকগুলো দ্বারা স্ত্রী জাতি, অনেকগুলো দ্বারা স্ত্রী ও পুরুষ উভয়কে, আবার অনেকগুলোর দ্বারা জড় বা অচেতন কোনো কিছুকে বোঝায়। তাহলে লিঙ্গ কি? শব্দের যেসব চিহ্ন বা লক্ষণ দ্বারা শব্দকে পুরুষ জাতীয়, স্ত্রী জাতীয়, উভয় জাতীয় বা জড় জাতীয় হিসেবে আলাদা করা যায়, তাকে, অর্থাৎ সেই সব চিহ্ন বা লক্ষণকে লিঙ্গ বলে। লিঙ্গ 4 প্রকার তোমরা জানো। 1 নম্বর হচ্ছে পুংলিঙ্গ, যেমন বাবা, ছেলে, বিদ্বান, সুন্দর। 2 নম্বর হচ্ছে স্ত্রীলিঙ্গ, মা, মেয়ে, বিদুষী, সুন্দরী। 3 নম্বর হচ্ছে উভয়লিঙ্গ, এগুলো দিয়ে স্ত্রী পুরুষ দুটোকে বোঝায়। মানুষ, এটা পুরুষ মানুষ, মেয়ে মানুষ, ছেলে শিশু, মেয়ে শিশু, ছেলে সন্তান, মেয়ে সন্তান, বাঙালি, নারী, পুরুষ সবাইকে বোঝায়। আর 4 নম্বর হচ্ছে ক্লীবলিঙ্গ বা অলিঙ্গবাচক শব্দ, যেমন বই, খাতা, চেয়ার, এগুলোর দ্বারা স্ত্রী বোঝায় না, পুরুষ বোঝায় না, এগুলোর কোনো লিঙ্গ ভেদ নেই। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। একটা জিনিস খেয়াল রাখবে, পাঠ্য বইয়ে নাই কিন্তু রাখতে হবে, যে বাংলায় বিশেষণ হিসেবে সুন্দরী শব্দটি ব্যবহৃত হয় না। পুরুষ হোক আর স্ত্রী হোক, সবার আগে সুন্দর ব্যবহৃত হয়। যেমন সুন্দর পুরুষ, সুন্দর নারী, এটা মাথায় রাখবে। যেহেতু এখানে উদাহরণ হিসেবে সুন্দর শব্দটা এসছে, এই জন্য সুন্দর, সুন্দরী এটা বিশেষ্য হিসেবে ব্যবহৃত হয়। এখন লিঙ্গান্তরের নিয়ম সম্পর্কে আমরা জানব। প্রথমে লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন। সাধারণভাবে পুরুষবাচক শব্দ বা পুংলিঙ্গকে স্ত্রীবাচক শব্দ বা স্ত্রীলিঙ্গে রূপান্তরকে লিঙ্গান্তর বা লিঙ্গ পরিবর্তন বলে। এই লিঙ্গান্তরে কিছু সাধারণ নিয়ম দেখো। 1 নম্বর নিয়ম হচ্ছে পুরুষবাচক শব্দের শেষে বিভিন্ন রকম স্ত্রী প্রত্যয় যোগ করে, যেমন আ, ই, নি, আনি, ইনি ইত্যাদি, এগুলো হচ্ছে স্ত্রী প্রত্যয়, এগুলো যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়। যেমন প্রথম যোগ আ, প্রথমা, ছাত্র যোগ ই, ছাত্রী, এভাবে জেলে, জেলেনি, মেথর, মেথরানি, হিম, হিমানি ইত্যাদি। 2 নম্বর হচ্ছে কোন কোন শব্দের আগে পুরুষবাচক শব্দ যোগ করে পুংলিঙ্গ আর স্ত্রীবাচক শব্দ যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়। যেমন মানুষ শব্দের আগে পুরুষ যোগ করলে পুরুষ মানুষ পুংলিঙ্গ, মেয়ে যোগ করে মেয়ে মানুষ স্ত্রীলিঙ্গ। এইভাবে হুলু বিড়াল, মিনি বিড়াল, মদ্দা ঘোড়া, মাদি ঘোড়া, এড়ে বাছুর, বকনা বাছুর, বলদ গরু, গাই গরু ইত্যাদি। 3 নম্বর নিয়ম, কোন কোন শব্দের আগে মহিলা, নারী ইত্যাদি স্ত্রীবাচক শব্দ যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়। এগুলোর শেষে কিন্তু কিছু যোগ করতে হয় না এবং এগুলো পুংলিঙ্গ করা যায় না, শুধু মহিলা, নারী যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়। হ্যাঁ, যেমন কবির আগে মহিলা যোগ করে মহিলা কবি, ডাক্তারের আগে মহিলা যোগ করে মহিলা ডাক্তার, অনুরূপ ভাবে সভ্য, নারী সভ্য, শূন্য, নারী শূন্য ইত্যাদি। 4 নম্বর নিয়ম, কোন কোন শব্দের শেষে পুরুষবাচক শব্দ যোগ করে পুংলিঙ্গ আর স্ত্রীবাচক শব্দ যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়। যেমন গয়লার পরে বউ যোগ করে গয়লা বউ। তারপর বোন শব্দটির শেষে পুরুষবাচক শব্দ পো যোগ করে বোন পো।
আর স্ত্রীবাচক শব্দ ঝি যোগ করে ভঞ্জি, ভনপো পুংলিঙ্গ, ভঞ্জি স্ত্রীলিঙ্গ। অনুরূপভাবে ঠাকুরপো, ঠাকুরজি। এখানে মনে রাখবে মূল শব্দ বনের পরে পো আর ঝি যোগ করে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ করা হয়েছে। তো মূল শব্দটা যে লিঙ্গেই থাকুক না কেন, এই নিয়মে এটাকে আবারও পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ করা যায়। 5 নাম্বার নিয়ম, কখনো কখনো পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গ সম্পূর্ণ ভিন্ন শব্দ হয়, অর্থাৎ মূল শব্দের আগে বা পরে কোনো প্রত্যয় বা শব্দ যোগ করা হয় না। যেমন বাবা, মা, এখানে বাবার সাথে কোনো কিছু যোগ করে মা হয় নাই, মাটা সম্পূর্ণ একটা ভিন্ন শব্দ। অনুরূপভাবে ছেলে মেয়ে, পুরুষ নারী, সাহেব বিবি, স্বামী স্ত্রী, কর্তা গিন্নি, ভাই বোন, পুত্র কন্যা, বর কনে ইত্যাদি, এগুলো সম্পূর্ণ ভিন্ন ভিন্ন শব্দ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। 6 নম্বর নিয়ম, কতগুলো শব্দে কেবল পুরুষ বোঝায়, এগুলোর কোনো স্ত্রীবাচক হয় না, যেমন কবিরাজ, কৃতদার, অকৃতদার, বিপত্নিক, স্ত্রৈণ ইত্যাদি, এগুলো কখনো কি হয় না, স্ত্রীবাচক হয় না, স্ত্রীলিঙ্গ হয় না। অনুরূপভাবে কতগুলো শব্দ কেবল স্ত্রীবাচক হয়, এগুলোর কখনো পুরুষবাচক হয় না, যেমন সতীন, সৎমা, সধবা, এও, এও মানে সধবা আমি ব্র্যাকেটে দিয়েছি, দায় ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থীরা, লিঙ্গান্তর সম্পর্কে এই পর্যন্ত আমরা কি কি জানলাম এক নজরে দেখে নেই। প্রথম হচ্ছে কোনো কোনো শব্দের শেষে স্ত্রী প্রত্যয় যোগ করতে হয়। তারপর হচ্ছে কোনো কোনো শব্দের আগে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করতে হয়। তারপর হচ্ছে কোনো কোনো শব্দের আগে মহিলা, নারী সুনির্দিষ্ট এই জাতীয় শব্দ যোগ করতে হয়। তারপর হচ্ছে কোনো কোনো শব্দের শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করতে হয়। তারপর কতগুলো শব্দের লিঙ্গান্তর সম্পূর্ণ ভিন্ন শব্দে হয়, আগে পরে কিছু যোগ করতে হয় না। তারপর হচ্ছে কতগুলো শব্দের লিঙ্গান্তর হয় না, অর্থাৎ এগুলো কেবল পুরুষবাচক হয় অথবা কেবল স্ত্রীবাচক হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে তোমাদের জন্য একটা জোড়ায় কাজ দিচ্ছে। কাজটা হচ্ছে কি, এখানে কয়েকটা শব্দ দেওয়া আছে, তোমাদের বলতে হবে কোনটার স্ত্রীলিঙ্গ কিভাবে হবে। প্রথমে আছে বেটা ছেলে, দেখি বলো এটা স্ত্রীলিঙ্গ কিভাবে করতে হবে। হ্যালো, হ্যাঁ, কিভাবে করতে হবে বেটা ছেলে, এটা স্ত্রীলিঙ্গ। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। মূল শব্দ হচ্ছে ছেলে, এটার আগে মেয়ে যোগ করে মেয়ে ছেলে স্ত্রীলিঙ্গ করতে হবে। তারপর আছে ডাক্তার, কিভাবে করতে হবে, মেয়ে ডাক্তার, মহিলা ডাক্তার, হ্যাঁ মহিলা ডাক্তার, মহিলা শব্দটি যোগ করতে হবে। তারপর কামার, কিভাবে, নারী, প্রত্যয় যোগ করতে হবে। ভেরি গুড। তারপর হচ্ছে গয়লা, গয়লা শব্দের স্ত্রীলিঙ্গ কিভাবে হবে, গয়লা বউ। হ্যাঁ, এটার পরে বউ শব্দটি স্ত্রীবাচক, বউ শব্দটি যোগ করে। তারপর প্রথম, এটার স্ত্রীলিঙ্গ কিভাবে হবে, প্রথমা। রাইট, কিভাবে হলো, আ প্রত্যয় যোগ করে, আ যোগ করে। ভেরি গুড। আচ্ছা, আমরা তো লিঙ্গান্তরে কিছু সাধারণ নিয়ম এইমাত্র জানলাম, এখন বিশেষ বিশেষ কিছু নিয়ম দেখব কিভাবে স্ত্রীলিঙ্গ করা হয়। এক হচ্ছে শব্দের শেষে আ প্রত্যয় যোগ করে। এখানে একটা লিস্ট, একটা তালিকা লিঙ্গান্তরের, অজ, অজা, আধুনিক, আধুনিকা, কোকিল, কোকিলা, এভাবে প্রায় 10-12টা শব্দ দেওয়া আছে। এই যতগুলো শব্দ দেওয়া আছে এগুলো সবগুলোকে স্ত্রীলিঙ্গ করা হয়েছে কিভাবে, এগুলোর শেষে স্ত্রী প্রত্যয় আ যোগ করে। হ্যাঁ, তো এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা, অধিকাংশ শব্দের সাথে তোমরা পরিচিত, তোমরা জানো এগুলো ছিল, বাট কিছু কিছু শব্দ মুখস্থ করো বটে, হয়তো অর্থটা ঠিক জানা হয় না, অর্থ জেনে
শিখলে এটা দীর্ঘস্থায়ী হয়। এই জন্য আমি চেষ্টা করেছি ছবির মাধ্যমে দুই একটা শব্দ তোমাদেরকে জানানো। যেমন অজ, কি দেখতে পাচ্ছ? অজ, এটা ছবিতে কি দেখতে পাচ্ছ? ছাগল। ছাগল। হ্যাঁ, অজ এটার আরো অনেক অর্থ আছে, তবে এখানে ছাগল তো অজ, ছাগল, অজ, অজা যেটা আছে। আচ্ছা, তারপর নবীন বলতে এখানে একটা প্রতীকী ছবি আমি দিলাম। অল্প বয়সী যারা আছে, মেয়ে হলে নবীনা, ছেলে হলে নবীন। তারপর প্রবীণ বা বৃদ্ধ বলতে যা বুঝে একটা প্রতীকী ছবি দেখো। প্রবীণ, বৃদ্ধ তো আমরা সবাই চিনি, প্রবীণ হয়তো কারো কারো সমস্যা থাকতে পারে। তারপর হচ্ছে শিষ্য, তোমরা ছবিতে দেখতে পাচ্ছ গুরুকে ঘিরে চারিদিকে শিষ্যরা দাঁড়িয়ে আছে, গুরুর কথা শুনছে, শিষ্য। আচ্ছা, 2 নাম্বার নিয়ম, আকারান্ত শব্দের শেষে আর স্থলে ই প্রত্যয় যোগ করে, অর্থাৎ যেসব শব্দের শেষে আ আছে সে আটা বাদ দিয়ে তার জায়গায় ই প্রত্যয় যোগ করা। যেমন দাদা দাদি, বুড়া বুড়ি, নানা নানি, একটা প্রতীকী সব ছবি দেখো, তারা সাধারণত এরকমই হয়ে থাকেন, দাদা দাদি, বুড়া বুড়ি, নানা নানি। তারপর দেখো কাকা কাকি, চাচা চাচি, মামা মামি, একটা প্রতীকী ছবি দিলাম, ওনারা এই বয়সেরই হয়ে থাকে সাধারণত। 3 নাম্বার নিয়ম, শব্দের শেষে দীর্ঘ ই প্রত্যয় যোগ করে। ই বলতে রস্বই দীর্ঘই দুই রকম আছে, এটা হচ্ছে দীর্ঘ ই প্রত্যয়। যেমন কিশোর কিশোরী, ছাত্রছাত্রী, তরুণ তরুণী, একটা প্রতীকী ছবি দেখো, এই ছবির অন্তর্ভুক্ত যারা আছে তারা সবাই কিশোর কিশোরী, ছাত্রছাত্রী, তরুণ তরুণীর অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে নর নারী, পাত্র পাত্রী, মানব মানবী, সুন্দর সুন্দরী, প্রতীকী ছবিটি দেখো, এটা হচ্ছে নর পাত্র মানব সুন্দর, এটার প্রতীক। আর নারী পাত্রী মানবী সুন্দরী এটার প্রতীক। তারপর ময়ূর ময়ূরী, সিংহ সিংহী, হরিণ হরিণী, এটা তোমরা চিনো। তারপর আমি ছবিটা দিলাম। তারপর দাস দাসী দেখো, এই ছবিতে একজন সাহেব গোছের লোক আর কয়েকজন তাদের হাত শিকলে বাঁধা, এরাই হচ্ছে দাস দাসী। পুরুষ হলে দাস আর স্ত্রী হলে দাসী। তারপর রাক্ষস রাক্ষসী, এটা তোমরা নিশ্চয় জানো, এটা কল্পিত জীব। তো যেভাবে কল্পনা করা হয়, একটা ছবি দিলাম, এই জাতীয় কিছু একটা ধরে নেওয়া হয় রাক্ষস রাক্ষসী। 4 নম্বর নিয়ম, শব্দের শেষে নি, রস্বইকার বা দীর্ঘইকার যে কোনোটা হতে পারে, এই প্রত্যয়টা যোগ করে। যেমন কামার কামারনি, কুমার কুমারনি, জেলে জেলেনি, ধোপা দোপানি। তো ছবিগুলো দেখো, উপরের ছবিটা কিসের হতে পারে? এটা দেখতে পাচ্ছ, হ্যাঁ কামার, ভেরি গুড। তারপর এটা কুমার, কুমার, রাইট। তারপর নিচেরটা জেলে, জেলে, ভেরি গুড। তারপর এটা ধোপা, হ্যাঁ হ্যাঁ ধোপা, কাপড় কাচছে দেখা যায়। 5 নাম্বার নিয়ম হচ্ছে শব্দের শেষে আনি, এটা রস্বইকারও হতে পারে দীর্ঘইকারও হতে পারে, এই প্রত্যয়টা যোগ করে। যেমন চাকর চাকরানি, ঠাকুর ঠাকুরানি, অরণ্য অরণ্যানি, ইন্দ্র ইন্দ্রাণী, মেথর মেথরানি, হিম হিমানি, নাপিত নাপিতানি, সূত্র সূত্রানি ইত্যাদি। এক্ষেত্রে ছবিগুলো দেখো, এটা কিসের ছবি, কি করছে? চাকর। হ্যাঁ, পরিষ্কার করছে, রাস্তা পরিষ্কার করছে, ফ্লোর পরিষ্কার করছে। সেটা কোন শব্দের সাথে মিলতে পারে? মেথর। হ্যাঁ, মেথর। চাকরটার সাথেও কিছুটা যায়, আমরা বলবো মেথর। তারপর এখানে সমুদ্রের বুকে বিশাল একটা হ্যাঁ হিম হিমানি, এটা তারপর নাপিত দেখতে পাচ্ছি। তারপর একজন সাহেব, তার পেছনে চাকর। তারপর একটা অরণ্য, বিশাল একটা এই বনের ছবি, এটা অরণ্য অরণ্যানি। 6 নাম্বার হচ্ছে শেষে ইনি যোগ করে,
কাঙ্গাল কাঙ্গালিনী, অনাথ অনাথিনী, নাগ নাগিনী, মান মানিনী ইত্যাদি এখানে প্রায় 10-12টা শব্দ আছে। তো তোমাদেরকে এখানে দৃষ্টি আকর্ষণ করছি, মানি শব্দের সাথে ইনি যোগ হয় নাই, যোগ হয়েছে নি। আর হ্যাঁ, তপস্বী এটার সাথেও শুধু নি যোগ হয়েছে, ইনি যোগ হয় নাই। এটা হয়তো প্রিন্টিং মিস্টেক হতে পারে, তোমরা এটা ব্যাপারে সচেতন থাকবে। এটা নাগ নাগিনীর, এটা গোয়ালা, অনাথিনী, আর এটা শ্বেতাঙ্গ শ্বেতাঙ্গিনী যেটা বলে। তার বিপরীতে আমি কৃষ্ণাঙ্গের একটা ছবি দিয়েছি বুঝার জন্য। এখন 7 নম্বর নিয়ম হচ্ছে ইকা প্রত্যয় যোগ করে। এখানে 5-7টা শব্দ আছে, বালক বালিকা, লেখক লেখিকা। এটা কিসের প্রতীকী ছবি হতে পারে? লেখক লেখিকা। তারপর সেবিকা, নিশ্চয় তোমরা চিনো, গায়ক। হ্যাঁ, আর এই ছবিটা হতে পারে অধ্যাপক। হ্যাঁ, অধ্যাপক হতে পারে, শিক্ষক হতে পারে, দুটোই হতে পারে। রাইট। 8 নাম্বার, পুরুষবাচক শব্দের শেষে তার স্থলে ত্রি, যেখানে তা থাকবে ত্রি লিখতে হবে। নেতা নেত্রী, শ্রোতা শ্রোত্রী, কর্তা কর্ত্রী, ধাতা ধাত্রী ইত্যাদি। 9 নাম্বার, সর্বশেষ, পুরুষবাচক শব্দের শেষে অত থাকলে অতি, বান থাকলে বতি, মান থাকলে মতি, ইয়ান থাকলে ইয়সি লিখে স্ত্রী করতে হবে, স্ত্রীলিঙ্গ করতে হবে। যেমন সৎ, অত, সতী, অতি, মত, মহৎ, এটাও অত, মহতি, অতি। এইভাবে গুণবান, গুণবতী, রূপবান, রূপবতী, শ্রীমান, শ্রীমতী এই সবগুলো হয়েছে। তোমাদের মনে রাখতে হবে অত, অতি, বান, বতি, মান, মতি, ইয়ান, ইয়সি হবে। এখন আমরা যা আলোচনা করলাম তার উপর তোমাদের একটা মূল্যায়ন করছি। প্রথম প্রশ্ন হচ্ছে শব্দের প্রাণ বলা হয় কোনটিকে? দেখি বলো। ধ্বনি। শব্দের প্রাণ, আর একটু চিন্তা করো। অর্থপূর্ণ শব্দ, অর্থপূর্ণ ধ্বনি। প্রাণ বলা হয় কারণ অর্থ না থাকলে তাকে শব্দকে আমরা বলছি না। আজকের আলোচনার শুরুর দিকে দেখবে তোমরা আবার। 2 নাম্বার প্রশ্ন, লিঙ্গ শব্দের অর্থ কি? তোমরা সবাই জানো, হয়তো এই মুহূর্তে আসছে না, ঠিক আছে, চিহ্ন বা লক্ষণ। 3 নাম্বার প্রশ্ন, আধুনিক শব্দের সাথে কি যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়? আধুনিকা। ভেরি গুড, আধুনিকা। তারপর 4 নাম্বার, পুরুষবাচক শব্দের শেষে ইয়ান থাকলে কি হবে? ইয়সি। তারপর 5 নাম্বার, ভাইপো এর স্ত্রীলিঙ্গ কি হবে? ভাইজি। ভেরি গুড, ভাইজি। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে আছি। শেষ করার আগে তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিচ্ছি। এটা সম্পূর্ণ নিজেরাই চিন্তা ভাবনা করে আজকের আলোচনাতে আছে অবশ্য, তোমরা নিজেরাই নিজেদের মতো বিশ্লেষণ করে এটার উত্তর তৈরি করবে। পরে স্বাভাবিক ক্লাসে যখন ফিরবে টিচারদের সাথে এটা নিয়ে আলোচনা করবে। সেটা হচ্ছে শব্দ ও পদের মূল পার্থক্য কিসে? উদাহরণ সহ ব্যাখ্যা করো। শব্দ ও পদের মূল পার্থক্য আশা করি তৈরি করে রাখবে। তো আমরা ক্লাস শেষ করব আজকে। শেষ করার আগে আবারও বলবো যে এটা করোনাকালীন একটা বিশেষ পরিস্থিতি, দীর্ঘস্থায়ী হচ্ছে, কিন্তু দীর্ঘস্থায়ী হলেও ধৈর্য হারা হলে চলবে না। প্রতিটা মুহূর্তে আমাদের সচেতন থাকতে হবে। মনে রাখবে, বেঁচে থাকলে অনেক কিছু করার সময় আমরা পাবো। সুতরাং সবাই সবসময় সচেতন থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। দেখা হবে এবং কথা হবে পরের ক্লাসে।